সবাইকে নমস্কার। আমি যে সমস্ত গাড়ির রিভিউগুলো এতদিন ধরে করে চলে এসেছি তার মধ্যে i20 গাড়ি তো আছেই। i20 যে ম্যানুয়াল ট্রান্সমিশন সেটারও রিভিউ করেছিলাম, তারপর i20 যে এনলাইন সেটারও রিভিউ করেছি। কিন্তু i20 গাড়ি বরাবরই আমার পছন্দের এবং সেই জন্য i20-র বিভিন্ন রকম ওনাররাও আমাকে যোগাযোগ করেছেন। যেমন আজকে যোগাযোগ করেছে সৌভিক, আর সৌভিকের আছে i20 সিভিটি গাড়ি। তো সিভিটি গাড়িরই আজকে রিভিউ করব, ওর গাড়ির এক্সপিরিয়েন্স কেমন, গাড়িটা কেমন লেগেছে না লেগেছে সেটা সম্পর্কেই আজকের ভিডিওতে জানবো। মোদ্দা কথা ফিডব্যাকটা নেবো। সৌভিক, এই গাড়িটা কবে কিনেছো? অ্যাকচুয়ালি আমি বুকিং করেছিলাম মার্চে, আমি ডেলিভারি পেয়েছি ওই এপ্রিলের 30 তারিখ। আচ্ছা, 30 তারিখে মোটামুটি ডেলিভারি পেয়েছি। ওই মে 1 তারিখ থেকে মোটামুটি আমি মানে পুরো চালানো স্টার্ট করেছো। হ্যাঁ, তো গাড়িটা তার মানে মোটামুটি 8 মাস রানিং হয়েছে। গাড়িটার ফিডব্যাক কেমন? ফিডব্যাক বলতে এমনি সবকিছু ঠিকই আছে। ম্যানুয়াল তো ট্রান্সমিশন নয়, এটা অটোমেটিক ট্রান্সমিশন সিভিটি। এমনি চালিয়েও আরাম, মানে এনভিএইচ সত্যি কথা বলতে গিয়ে মানে খুবই জিরো, মানে নেই বললেই চলে, ঠিক আছে। আর মেইন যেটা ড্রব্যাক একটুখানি পিক আপটা, একটু না মানে অনেকটাই, যেটা পিক আপটা একটু সমস্যা হয়। তবে ওটা ইনিশিয়াল একটু ল্যাগিং লাগে, তবে একবার পিক আপ নিয়ে নিলে তখন আর খুব একটা প্রবলেম হয় না। তো ওই ইনিশিয়াল পিক আপটা একটু সমস্যা হয়, তবে ওটারও একটা মানে ওয়ে আউট আছে, ওটা পরে বলবো। আচ্ছা, সেটা না হয় গাড়ি চালাতে যখন আমি চালাবো গাড়িটা তখন আমাকে সাজেস্ট করে দেবে, দিও, তাহলে আমার চালাতে সুবিধা হবে। আর মেনলি এই গাড়িটা দেখতে গিয়ে আর কি কি গাড়ি দেখেছিলে? মানে i20 নেওয়ার কথা আমার একদম মাথাতেই ছিল না, মানে আমি i20 ভাবিনি। হ্যাঁ, যখন আমি ঠিক করলাম গাড়ি কিনবো, তো মার্কেটে গিয়ে দেখলাম একটা কাইন্ড অফ এসইউভি ফিভার চলছে, বিশেষ করে ইন্ডিয়াতে। তো এবার এসইউভি কেনার ইচ্ছা তো সবারই থাকে। এবার আমার সত্যি কথা মেইন যে চ্যালেঞ্জ হচ্ছে কি, আমার গ্যারেজটা খুব একটা উঁচু গ্যারেজ নয়, মোটামুটি খুব বেশি হলে 5 ফুট 10 কি 11 হবে। তো সেখানে তো আমার নিজের গ্যারেজও নয়, আমি গ্যারেজ হচ্ছে গিয়ে আমার পাশে একজন প্রতিবেশী আছে, তার গ্যারেজ ভাড়া নিয়ে থাকি। এবার তাহলে আমাকে ওকে বলতে আপনি ছাদটা ভেঙে দিন, আমি এসইউভি ঢোকাবো, সেটা তো আর করা যায় না। তো আমি দেখলাম যে কাইন্ড অফ ওই এখন একটা ওই কাইন্ড অফ মাইক্রো এসইউভি, কম্প্যাক্ট এসইউভির একটা কনসেপ্ট চলে এসেছে। আপনার কথা যেটা, তোমার কথা যেটা সিউডো এসইউভি ক্রসওভার, যেটা বলে থাকি আমরা, ক্রসওভার এসইউভি, সেটা খুব একটা পারফেক্ট টার্ম বলে মনে হয়। তো আমি দেখলাম আমি ঠিক করলাম আমি অটোমেটিকই নেব। এবার সত্যি কথা বলতে আমি যেহেতু ম্যাক্সিমাম সিটি ড্রাইভ করি, তো ওই আর যা ট্রাফিক হচ্ছে দিন দিন, ওই বাম্পার টু বাম্পার ট্রাফিকে আমার ম্যানুয়ালি আমার আগের গাড়িটা ম্যানুয়ালি ছিল, তো ইয়ন ছিল আমার। আচ্ছা, ইয়ন ছিল? হ্যাঁ, হুন্ডাই ইয়ন ছিল। তো ম্যানুয়াল চালিয়ে তো অবভিয়াসলি একটা আলাদা আরাম আছে, কিন্তু এই ট্রাফিকে সত্যি কথা বলতে ইটস ভেরি টায়ারিং। ওই সারাক্ষণ গিয়ারে হাত রেখে এক হাতে স্টিয়ারিং, মানে ড্রাইভিং এর যে একটা আলাদা ফিল সেটাই পাওয়া যায় না। তো সেই জন্য আমি ঠিক করলাম আমি এসবে ম্যানুয়াল নেবো না, আমি অটোমেটিকই নেবো। তো আমার বাজেট আমি ঠিক করলাম মোটামুটি 11 লাখের মধ্যে, যদি এরকম কাইন্ড অফ মাইক্রো এসইউভি কিছু পাওয়া যায়। তো আমি ফার্স্ট অফ অল দেখলাম মার্কেটে দুটো গাড়ি মোটামুটি চলছে, এক হচ্ছে গিয়ে পাঞ্চ আর এক্সটার। আমার দেখে তো খুবই ভালো লাগলো প্রথমে, পাঞ্চটাও ভালো লেগেছে। পাঞ্চের ফিডব্যাক মানে ইন্ডিয়ার সব থেকে টপ সেলিং কার, রাইট, তো বিল্ড কোয়ালিটির জন্য। তো এই দুটো গাড়ি আমার মোটামুটি আমি ঠিক 100% মানে হয় এক্সটার নয় পাঞ্চ, রাইট। তো সে মতো আমি এক্সটারের আমি প্রথমে টেস্ট ড্রাইভ নিতে গেলাম। নিতে গিয়ে যে আমার এত মানে ডিসঅ্যাপয়েন্টিং, মানে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। মানে এক্সটারে তো এএমটি আছে। হ্যাঁ, এএমটি আছে, না সিভিটি নেই, এএমটি আছে। এবার আমি এএমটিভি নিয়েছিলাম। ফার্স্ট অফ অল গাড়িটা চালিয়ে যে খুব একটা খারাপ লেগেছে আমি বলবো না, কিন্তু যখন আমি সিটে গিয়ে বসলাম, মানে এসইউভি ফিল তো আমি পেলামই না কিছু। উল্টে আমার মনে হচ্ছে আমি গ্র্যান্ড i10 এর মধ্যে বসে আছি। একটু উঁচু, আমি উঁচুটা ফিলই করতে পারলাম না। পেছনে দুজন বসেছিল, ওরা বসার পর তো মনে হয় গাড়িটা আরো ডেবে গেল। তো মানে ওখানেই দেখে আমার প্রথম ইমপ্রেশন তো ডাউন। চালালাম, পিক আপটা অতটা ভালো আমি পেলাম না। ড্রাইভিং ঠিকঠাক ছিল, বাট ওই যে বললাম একটা মানে ফিল গুড ব্যাপারটাই আমি পেলাম না। মানে আমি একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম এসইউভি, মানে এসইউভি না হোক একটা এসইউভি ফিল পাবো, সেই ফিলটা আমি পেলামই না। মনে হচ্ছে আমি গ্র্যান্ড i10 চালাচ্ছি। তো গ্র্যান্ড i10 আমি আগেও চালিয়েছি, আমার একদম বন্ধুর ছিল। এবার সেখানে আমি তাহলে গ্র্যান্ড i10ই নেবো, তাহলে আমি কেন আমি এক্সট্রার জন্য গেলাম? তো সেই জন্য আমাকে এক্সট্রাটা বাদ দিতে হলো। ওটা কি এএমটি চালিয়েছিল? হ্যাঁ, এএমটি। ওকে। তারপরে আমি টাটা পাঞ্চ নিলাম, টেস্ট ড্রাইভ করলাম। হ্যাঁ, এবার আমার এক বন্ধু আছে, ও খুব টাটার ফ্যান। ও বলে হ্যাঁ তুই টাটা পাঞ্চটা দেখতে পারিস, ওটা বিল্ড কোয়ালিটি খুব ভালো, আর টাটার গাড়ি ও
ও নিজে টাটা ইন্ডিকা চালায়, লাস্ট অনেক বছর ধরে চালাচ্ছে হ্যাঁ ডিজেল গাড়ি। তো টাটা পাঞ্চো চালালাম, টাটা পাঞ্চো চালিয়ে মানে আমি, হ্যাঁ ওটা একটু এসইউভি কাইন্ড অফ পাওয়া যায়, বাট মানে ড্রাইভিং এর আমি সেই ফিলটাই পেলাম না। মানে পিক আপটা প্রচন্ড ল্যাগিং করছে। মানে আমি একটা জায়গা দিয়ে চালাচ্ছিলাম, মানে নিউটনে চালাচ্ছিলাম, একটু উঁচু ছিল, আমাকে রীতিমতো প্রেসার দিতে হচ্ছে, মানে তারপরে গিয়ে পিক আপটা নিচ্ছে। আর ইঞ্জিনটা আমার খুব একটা, মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, definitely. ইট মাইট বি এখন হয়তো ইঞ্জিন অনেক রিফাইন হতে পারে। মানে আমি যখন নিয়েছিলাম মানে একটু নয়েজি লেগেছে, ঠিক আছে, তারপরে মনে হচ্ছিল একটু কোথাও জার্কিনেসও আছে। তো সেই জন্য টাটা পাঞ্চটা আমাকে মানে এই দুটো গাড়ি যখন বাদ দিতে হলো, মানে আমার এত কষ্ট লেগেছিল। বাট ওই যে বললাম মানে নেবো, তারপর সেই স্যাটিসফ্যাকশনটা আসবে না। তা টাটা পাঞ্চ কি এমটি চালিয়েছিলেন? হ্যাঁ সবই আচ্ছা, এমটি। আমি empty ম্যানুয়ালি আমি কোনো টেস্ট আপনি ঠিকই করে নিয়েছিলেন যে আমি ম্যানুয়ালে আর যাবো না, Manual এ কষ্ট যাবো না, হচ্ছে, আমি- গিয়ারে হাত রাখতে হচ্ছে, হ্যাঁ তো আমি কিংবা automatic। অটোমেটিক নেব। হ্যাঁ। তো এবার আমার বন্ধু জিজ্ঞেস করছে কি যে তারপর ডেটিং কেমন গেল। তো আমি বললাম ডেটিং আর ডেটিং বলিস না, ডেটিং সব গেছে। হ্যাঁ। আমি দেখলাম, তারপর আরো রিসার্চ করার পর ম্যাগনাইট দেখলাম, হুম। ফ্রংস দেখলাম, হুম। ওই সেম বাজেটেই আর কি, ওই ঠিক আছে। সেম ক্যাটাগরি। আর কাইগার। আচ্ছা, ফ্রংসের তো দু রকম আছে, একটা হচ্ছে এএমটি আছে আর একটা হচ্ছে টর্ক কনভার্টার আছে। না আমি টর্ক কনভার্ট, আমার বাজেটের ওভার হয়ে যাচ্ছিল আচ্ছা। বলে আমি AMT দেখেছিলেন? এইচজি যেটা বলে ওরা, হ্যাঁ এজিএস। হ্যাঁ এসজিএস, হ্যাঁ সরি এজিএস। তো চালিয়ে আমার খুব একটা খারাপ লাগেনি ফ্রংসটা, কিন্তু আমার মেইন যেটা লেগেছিল বিল্ড কোয়ালিটি খুব একটা অতটা মানে ভালো লাগেনি, ভরসা লাগেনি। আর বুট স্পেসটা আমার একটু কম লেগেছে। হুম। আর সব থেকে বড় কথা যেটা আমার মানে অদ্ভুত লাগলো, মানে ওদের 10 লাখের ওপরেই দাম, 10 লাখ 20 মতো বলছিল, হুম। ব্যাক ক্যামেরা নেই, হুম। টিপিএমএস নেই। হুম। তো আমি এত টাকা দিয়ে একটা গাড়ি নিচ্ছি, এগুলোতে এখন মোটামুটি 7-8 লাখ টাকা হয়ে গেলেই সব গাড়ি দিচ্ছে। তো বেকার আমি তাহলে এত টাকা দিয়ে এই যে বলা, আমাকে সেলসম্যান বললো আপনি তাহলে আর বেশি লাগবে না, আর 30-40 হাজার টাকা দিলে এটা। আমি বললাম কেন আমি দিতে যাবো, আমি অলরেডি 10 লাখের উপর একটা ইনভেস্ট করছি, রাইট। সেখানে আমি বেকার এত টাকা দিয়ে আবার করবো। আপার ভেরিয়েন্ট নেবো হ্যাঁ। কেন? তো এটা হলো ফ্রংস, ফ্রংস। বাদ গেল। ম্যাগনাইটটা আমি নিলাম, তো ম্যাগনাইটের প্রতি আমার খুব একটা ভরসা ছিল না, তো সেই জন্য। আর আমার সত্যি কথা বলতে বিল্ড কোয়ালিটি ঠিক লাগলো, মানে ভেতরে যখন বসলাম না প্রচন্ড চিপ লাগলো আমার, মানে হুম। নিসানের মতো একটা গাড়ি, মানে খুবই অর্ডিনারি একটা ইন্টেরিয়ার, মানে মনে হচ্ছিল যেন আমি এক কাইন্ড অফ ওই পুরোনো দিনের গাড়ি চালাচ্ছি, মানে জাস্ট একটা গাড়িতে বসে আছি। মানে ফিল গুড কোনো ব্যাপারে আমি পেলাম না নিসানে। হুম। তো সেই জন্য চালানোর দিকে আমি খুব একটা ধ্যানও দিইনি। মানে বেসিক্যালি আমি বলতে চাইছি যেটা বুঝতে পারছি যে ম্যাগনাইটে যে ইন্টেরিয়ার্সটা আছে সেটা কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করলো না, না attractive ওদের করেনি। ফেসলিফট আসার পরেও। এবার ফেসলিফট কবে এসেছে? ফেসলিফট এসে 1 বছর 1.5 বছর হ্যাঁ আগে, তাহলে তাই হবে। তারপরেও হ্যাঁ না attract করলো না। অ্যাট্রাক্ট করেনি ওই ইন্টেরিয়রটা। এবার আমি আমার ওপিনিয়ন বলছি, না, না, আমি আবার definitely, বলছি, মানে ইট definitely। মাইট ডিফার ফর আদার্স। হ্যাঁ। তারপরে আমি নিলাম রেনো কাইগার। হুম। এবার কাইগারটা আমি নিয়ে, কাইগারটা তাও দেখলাম ঠিকঠাক, এতগুলো যত গাড়ি নিয়েছিলাম মোটামুটি ড্রাইভিং অতটা না লাগলো আমার, মানে এসইউভি কাইন্ড অফ ফিলটা পেলাম, চালিয়ে একটু গাড়িটা উঁচু আছে, একটু স্পেস আমি দেখলাম আছে মোটামুটি। তো আমি একটা কথা বলতে চাই, ম্যাগনাইট আর কিগার দুটো তো একই টাইপের গাড়ি, হ্যাঁ একই তো টাইপের দুটো গাড়ি। গাড়িতে আপনি ফিল গুড ফ্যাক্টরটা আলাদা হলোই বা কি করে? না আর আপনি না একটু- রেনোর, আমি বলছি রেনোর আমার একটা ফিল গুড ছিল, আচ্ছা। রেনোরটা আমি ভাবছিলাম আর কি হ্যাঁ। নেব। এবার মোটামুটি চালিয়ে আমার খারাপ লাগেনি, রেনোর ইয়েটাও আমার ইন্টেরিয়রটাও ঠিকঠাক লেগেছে। আচ্ছা। আর যে সিটগুলো মোটামুটি চালিয়েও একটা আরাম আমি পেয়েছি। ওকে, তার মানে কিগারের হ্যাঁ ইন্টেরিয়ার্স আপনার বেটার লেগেছে ম্যাগনাইটের থেকে। ম্যাগনেটের থেকে, হ্যাঁ। কিগারের যে সিটিং পশ্চার বা সিটিং হুম। পজিশন সেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ, লেগেছে হ্যাঁ। ম্যাগনাইটের থেকে। ম্যাগনেটের থেকে, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু আমি ঠিক করছিলাম হুম। যে নেব, আমি দাম টাম কোটেশনও নিলাম, ওকে। কিন্তু পরে যেটা দেখলাম এটা মানে অনেকে হয়তো হাসতে পারে, বলতে পারে এটা বোকা ডিসিশন, মানে সার্ভিস সেন্টার, ডিউ টু দ্য ল্যাক অফ সার্ভিস সেন্টার আমাকে ওটা ক্যান্সেল করতে হবে, কারণ আমার দুটোই? হ্যাঁ মানে দুটো মাত্র শুনেছিলাম সার্ভিস সেন্টার, একটা মনে হয় আপনার ওই ট্যাংরার কাছে মনে হয় একটা আছে, আর একটা মনে হয় সেই সাউথের দিকে। হুম। তো এবার আমার বাড়ি তো সেই নর্থে, সেই তো। এবার বারবার তো আর কিছু হলে, হ্যাঁ সার্ভিস একবার দুবারই করে, বাট বাই চান্স যদি কিছু ইমার্জেন্সি হলো তাহলে আমাকে ঠেঙিয়ে সে নিয়ে যেতে হবে। হুম। তো সেই জন্য আমি আর ওটাতে আর গেলাম না। হুম। এর আগে যে ইয়ন গাড়িটা ছিল সেটা ক বছর ছিল? এটা প্রায় 10 বছর। এই যে 10 বছর ছিল, আপনি কি সার্ভিস সেন্টার থেকেই সব সার্ভিস করাতেন নাকি লোকাল সার্ভিসিংও করাতেন?
সার্ভিস সেন্টার থেকেই করতাম, বা নয়তো অথরাইজ সার্ভিস সেন্টার থেকে অথরাইজ সার্ভিস সেন্টার থেকে করাতেন, বাইরে খুব একটা কাজ করাতেন না। বাইরে খুব একটা কাজ তো করতাম। সেই জন্য আপনার একটা আগে থেকেই ছিল যে মানে সেট মানে হ্যাঁ, আমি মনে সার্ভিস সেন্টার থেকেই করাবো, করাবো, বাইরে থেকে কাজ করাবো না। কাজ ঠিক করাবো। আছে, ওই জন্য ম্যাগনাইট বাদ চলে গেল। ম্যাগনেট বাদ চলে গেল। তো এতগুলো গাড়ি পরপর 5টা দেখলাম, তো আমার বন্ধু বলছে তুই এতগুলো ডেটিং এ গেলি একটাও মানে পছন্দ হলো Finalize হলো না। না? আমি বললাম কি করা যায় বল, আমার তো একটু জানিস সব ব্যাপারে, গাড়ি একবারই কিনবো, এবার সেটা যদি পছন্দ না হয়, বলছে হ্যাঁ সেটাই, মানে বউ তো লোকে একবারই বিয়ে করে। তো আমি তো i20 তে ল্যান্ড করলেন কি করে? হ্যাঁ, তো তারপরে আমার একজন বন্ধু বললো যে তুই এবার i20টা দেখতে পারিস। হুম, বললাম হ্যাঁ, i20 খারাপ নয়, মানে রাস্তায় একটা প্রেজেন্সও থাকে, হুম, কিন্তু আমার যেটা বললাম, মানে আমার একটুখানি হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে সাব 4 মিটারে তো আর এসইউভি হয় না, ওই হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাইক্রো এসইউভি টাইপের। আমি প্রথমে ঠিক করলাম আমি টেস্ট ড্রাইভ নেবো না, আমি আগে শোরুমে যাব, শোরুমে গিয়ে দেখবো, যদি ভালো লাগে তবে আমি টেস্ট ড্রাইভে যাব, তবে আমি ঠিক করবো। হুম, তো শোরুমে গেলাম, যাওয়ার পরে যেটা দেখলাম ইন্টেরিয়ার মোটামুটি একটা আমাকে যা যা ফিচার্স দেখালো, হুম, আমি স্পোর্টস দেখিয়েছিল, আমি নিজে স্পোর্টস অপশনাল, তো স্পোর্টসে মোটামুটি সবই চলে আসছিল সেই সময়, হুম, এক্সেপ্ট আপনার ওয়্যারলেস কানেক্টিভিটি আর সানরুফ। আচ্ছা, ঠিক আছে, ওয়্যারলেস কানেক্টিভিটি, ওয়্যারলেস চার্জিং আর সানরুফ। হুম, এবার আমি চাইছিলাম ওয়্যারলেস কানেক্টিভিটিটা অ্যাটলিস্ট থাকুক, হুম, কারণ আমি সত্যি কথা বলতে মানে কেবিনটা একটুখানি ক্লিন রাখা পছন্দ করি, ওই তার ফার লেগে থাকবে ওইগুলো আমার ঠিক পছন্দ না। হুম, তো সেই জন্য তা দেখলাম তাহলে আমাকে স্পোর্টস অপশনালটা নিতে হবে। হুম, তো এবার স্পোর্টস অপশনালে আমি দেখলাম সব ফিচার্স এসে যাচ্ছে, ইনক্লুডিং সানরুফ। সানরুফটা আমার একদমই মানে প্রায়োরিটি লিস্টে ছিল না, হুম, তো মেইন ওই ওয়্যারলেস কানেক্টিভিটিটা ছিল, তো তার সঙ্গে ওয়্যারলেস চার্জিংও পেয়ে যাচ্ছি। টেস্ট ড্রাইভ নেওয়ার পরে বুঝলাম দিস ইজ দ্য ওয়ান আই ওয়াজ লুকিং ফর। হুম, মানে কি বলবো, মানে প্রথম একটা মনে হয় না, যখন আপনি মানে আমি অন্যের কথা জানি না, মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, যখন নিজের গাড়ি ছেড়ে অন্য কোনো গাড়িতে চালালে একটা কাইন্ড অফ ইনিশিয়ালি কিছু দূর মানে একটা শেকিনেস আসে, একটু জড়তা আসে, রাইট, তো সেইটা আমি ফিলই করলাম না। ওকে, মানে স্টিয়ারিংটা হাতে নিলাম, গিয়ারটা দিলাম, চালাচ্ছি, মানে এমন স্মুথ পিক আপ নিল, মনে হচ্ছে আমি গাড়িটা ফার্স্ট টাইম চালাচ্ছি না। ওকে, এবং ইয়নের সাথে পার্থক্যটাও বুঝতে পারলেন। হ্যাঁ, আর স্পেস তো মানে এত স্পেস, মানে সেডান লেভেলের আপনি স্পেস পেয়ে যাবেন, হুম, মানে ইনফ্যাক্ট মোটামুটি 3 জন ইজিলি হুম, বসে যেতে পারবে, হুম। আর সিটিং পশ্চার তো তোমার মানে ভালোই, মানে কোনো কথা হবে না। আচ্ছা, এই গাড়িটা যখন চয়েস করলেন, হ্যাঁ, তখন আর গাড়িগুলোর রাডারে আসেনি, যেমন অ্যালট্রোজ। আপনার তো বন্ধু তো টাটা চালান, তো ও আপনাকে বলেন যে অ্যালট্রোজের ডিসিটি দেখতে পারেন। আমাকে অ্যাকচুয়ালি তখন অ্যালট্রোজের কথা কিছু মানে ও অ্যাকচুয়ালি বলছিল যে ও এসইউভি কিনতেই বলে আমাকে সবসময়, কারণ ও যেহেতু নিচে এসইউভি চালায়। ওকে, তো এবার i20 কথাটা আমি ওর কাছ থেকে সাজেশন নিয়েছিলাম যে i20 নেবো, তুই বল কি নেওয়া যায়। বলে হ্যাঁ, i20 নিয়ে দেখতে পারিস। আমার শালাও বলেছে যে i20 খুব ভালো গাড়ি, এবং আমি যখনই কিছু বলি ও সেটা নেটে সার্চ করে, যে আমি i20 ফিডব্যাক দেখলাম, খুব ভালো গাড়ি, ভালো দেখতে গাড়ি। পারিস। ঠিক আছে, এই গাড়িটা কত কিলোমিটার চললো? 8 মাস, তো ওই 6700 মতো রানিং। 7000 কিলোমিটার, ডিসেন্ট, মানে শহরেই চলে কি? হ্যাঁ, শহরে চলে, মেনলি শহরেই চালাই আমি, আর দু একবার আমি গেছি লংয়ে। তো আমি Long এ গেছি মানে? টাকি গেছি, টাকি, কোলাঘাট গেছি, তারপরে ওই আপনার মাঝখানে গেছিলাম ওই সাউথ 24 পরগনা একটা জায়গা আছে, ওই বান্ত ঘটকপুকুরের ওদিকে। ওকে, এই জায়গাগুলো গেছেন। তো লং এক্সপিরিয়েন্স কিরকম লেগেছে হাইওয়েতে? লংয়ে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে, আমি একবার গেছি E20 আসার পরে, তো E20 আসার পরে যখন গেছি মোটামুটি মানে মাইলেজ যেটা দিয়েছে আপনার খুব একটা বেশি দেয়নি, মানে এসি চালিয়ে আমি ওই কোনো রকমে 14 ওঠেনি হাইওয়েতে 14 হ্যাঁ। পেয়েছেন? আর E20 আগে আমি এটা মোটামুটি 18 পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, মানে স্পিড তুললে মোটামুটি বোঝাই যাবে না, মানে আমি 120-তে পর্যন্ত মানে চালাচ্ছি, মানে মানে হঠাৎ দেখি মানে ওয়ার্নিং দিচ্ছে। এবার আমি বুঝতে পারছি না কি ব্যাপারে, তো ওয়ার্নিং দিচ্ছে কেন, আমি সাইডে দেখছি বেল্ট খুলে গেল না কি দরজা খোলা, হ্যাঁ, হঠাৎ আমি দেখি ড্যাশবোর্ডে যে স্পিড 120 ক্রস করে গেছে, আমি বুঝতেই পারিনি, মানে এতটা স্মুথলি smooth। এটা নিয়েছে, পিক আপটা নিয়েছে। তো এক্সপিরিয়েন্স ভালোই লংয়ের এক্সপিরিয়েন্স মানে গুড। E20 নিয়ে তো একটা ভিডিও করেও ছিলাম যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা হয়েছে। হ্যাঁ,
তো সেই ভিডিওটাও আপনারা চাইলে দেখতে পারেন, এখানে আই বাটনে দিয়ে দেবো। আর এই গাড়িটায় আরেকটা জিনিস আমি জানতে চাইছি, সেটা হচ্ছে যে এই গাড়িটা সিটিতে কত মাইলেজ দিচ্ছে? 9.5 ম্যাক্সিমাম, হুম, তাও বেশি পাইনি। আর খুব যদি ট্রাফিক না থাকে মোটামুটি এমনি চলছে এই 11 থেকে 12। হুম, আর এখন মোটামুটি আমি 10, 10.5, 11 টেনে টুনে দেয় ওকে। E20-তে। আচ্ছা, এই গাড়িটা দেখতে গিয়ে কটা শোরুম ভিজিট করেছো? হুন্ডাই দুটো শোরুমে গেছি, একটা আচ্ছা। হচ্ছে গিয়ে বেঙ্গল হুন্ডাই হুম, আর মুকেশ হুন্ডাই, কেষ্টপুরে Okay. যেটা আছে। ওকে। তো এবার আমি বেঙ্গল হুন্ডাইতে যখন গেলাম, ওরা আমাকে মোটামুটি ডিসকাউন্ট দিয়েছিল, বেশ ভালোই ডিসকাউন্ট দিয়েছিল, 50,000 মতো ডিসকাউন্ট দিয়েছিল। হুম, এবারে আমি যেটা কিনেছিলাম তো জিএসটির আগে, হুম, তো আমার ওই মোটামুটি অন রোড পড়েছিল 10,20,000 মতো পড়েছিল। ওকে। আর আমি মুকেশ হুন্ডাইতে গেছিলাম, ওখানে গিয়ে ওরা একটু বেশি দিয়ে যায়, মানে 11 লাখ সামথিং বলেছিল। এবার আমি বললাম তাহলে আপনারা তো এত দাম বলছেন, আমাকে তো অন্য এত দাম বলছেন, আমি এখান থেকে নিচ্ছি না। তখন ওরা বললো ঠিক আছে, আমি আপনাকে 10 লাখ, আমি 10 লাখ না, আপনাকে আমি 9,60,000-এর মধ্যে দিয়ে দেবো। আমি ডিসকাউন্ট? না ঠিক আছে, আমার অলরেডি বুকিং হয়ে গেছে, ওই আপনি ক্যান্সেল করে দিতে পারেন। বললাম না ঠিক আছে। ক্যান্সেল করলেন না কেন? অনেক টাকা লাভ হচ্ছিল তো। না সত্যি কথা বলতে না, আমার একটা কাইন্ড অফ পলিসি আছে, মানে আমি অলরেডি কমিট করে ফেলেছি। আর ওরা যখন দেখছে আমাকে অন্য একটা শোরুম দিচ্ছে, তখন তার উপর আমাকে ডিসকাউন্ট দিচ্ছে, সেটা ওরা আগে করতে পারতো, তো সেটা করলো না। আর গাড়ির আমি যেহেতু এক্সচেঞ্জে কিনেছি, ওরা গাড়ির দামটাও কম দিচ্ছিল। ওকে। তো আলটিমেটলি আপনার ওখানেই সুবিধা হয়েছে। তো আর বেঙ্গল হুন্ডাইতে সব থেকে আরেকটা যেটা আমাকে কোনো কিছু ফি দেয়নি, আমাকে অ্যাক্সেসরিজ কিছু ফি দেয়নি, মানে যা কিছু মানে যেগুলো বেসিক হয়ে যাবে স্টেপনি সেগুলো তো যেগুলো দেয় ওগুলো ছাড়া এমনি কিছু ফি দেয়নি, মানে শোরুম থেকে কিছু দেয়? শোরুম থেকে কিছু দেয়নি, আমি যা নিজে কিনেই লাগিয়েছি। সেই তো। এতে এক্সট্রা কি লাগিয়েছেন? সিট কভার লাগিয়েছি, রেইন ভাইজারটা লাগিয়েছি, স্টিয়ারিং এর হুইলের কভার লাগিয়েছি, বেশি কিছু? ফ্লোর ম্যাট তো ছিল? হ্যাঁ ফ্লোর ম্যাট লাগিয়েছি, ব্যাস। ওকে। গাড়িটা তো সম্পর্কে মোটামুটি জানলাম, এবার গাড়িটা চালিয়ে দেখা যাক যে কিরকম ফিডব্যাক পাওয়া যায়। i20 CVT এটা এখন চালাতে শুরু করে দিয়েছি। এবার প্রথমে এখানে যে সিস্টেমগুলো আছে সেটা হচ্ছে পার্কিং মোডে ছিল। পার্কিং মোড থেকে এখানে একটা মানে সুইচ মতো আছে, সেই সুইচটা টিপে আমি এটাকে ডিতে নিয়ে এসেছি। দেখুন ডি এর যে নীল লাইটটা সেটা জ্বলছে, তো ডি মোডে আছে এখন। তো আপনি গিয়ার উঠছে না? হ্যাঁ গিয়ারটা দেখাচ্ছে কোথায় উঠছে যে? না গিয়ার ওটা দেখায় না অ্যাকচুয়ালি। ওটা আমি যদি ম্যানুয়াল মোড একটা আছে, ট্রিপটনিক মোড যেটাকে বলে, হ্যাঁ ওই তখন ওই গিয়ারটা দেখায়। ওকে। আর এখানে টোটাল 8খানা মতো গিয়ার ওঠে। পিকআপের কথা যেটা আমি তখন একটা বলছিলাম, ওটা বলবো। মানে সামনে দেখবেন একটা স্পোর্টস মোড আছে ওই ডান দিকে আমার এখানে ডান দিকে ড্রাইভ মোড। হ্যাঁ ওই ড্রাইভ মোডটাই ড্রাইভ মোড স্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ এবার ওই স্পোর্ট দিলে নর্মাল স্পোর্টস, ঠিক আছে বুঝে গেছি। তখন পিকআপটা নেবে। তা আমরা এখন এটাকে স্পোর্টস মোডে দিয়ে দিয়েছি, এতক্ষণ নর্মাল মোডে যাচ্ছিল। পিকআপ নিয়েছে? হ্যাঁ পিকআপ নিয়েছে। এটা নর্মাল মোডের থেকে একটুখানি পিকআপটা বেটার। হ্যাঁ বাট বেটার। এনলাইনের মতন আমি বলছি না, কারণ আমি সত্যি কথা বলতে এটা তো এনলাইন নয়। এবার অনেকে হয়তো ভাবতে পারে এটা এনলাইনের মতো, বাট দিস নট এনলাইন, এটা একদম পিওর বেসিক i20। এবার বাট ঠিক আছে, মানে নর্মাল মোডে যে পিকআপের ল্যাগিংটা থাকে সেইটা অতটা ফিল হয় না। কিন্তু এটা কমও নয়, দেখো 70 স্পিডে চলে গেছে, 80, খুব কমও নয়। এটাই বলছি, যথেষ্ট ভালো। স্পোর্ট মোডটা এখানে এটাই একটা গ্রান্টিং সাউন্ড হয় যখন অ্যাক্সিলারেটরে পা দিচ্ছি। হ্যাঁ ওটা কারণ থ্রটলিংটা বাড়িয়ে দেয় তো। হ্যাঁ এই যে এইখানে একটা থ্রটলিং সাউন্ড হচ্ছে। বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে যাচ্ছি, কিন্তু 70-75 স্পিড, একটু আগে 80ও হয়ে গেছিল। কুটুক করে একটা আওয়াজও হয়েছিল 80 পেরোনোর জন্য। থ্রটলিংটাকে বাড়িয়ে দেয় স্পোর্টস মোডে, সাংঘাতিক। আর ডেফিনেটলি নট লাইক এনলাইন, কিন্তু এনলাইনের প্রাইস পয়েন্টটাও তো বেশি, মানে এর থেকে তো বেশি। কিন্তু সেই রেসপেক্টে এটা আপনি যে গাড়ি, মানে তুমি যে গাড়িটা নিয়েছো সিভিটি, সেটাও মোটেই খারাপ নয়, যথেষ্ট ভালো। হ্যাঁ বলছি তো, মানে সিটিতে চালানোর জন্য একদম পারফেক্ট গাড়ি। হ্যাঁ
পিক আপের যে ল্যাগিংটা আছে, যদি কেউ অতটা ড্রাইভিং এনথুজিয়াস্ট না হয় তাহলে অতটা ফিল হবে না। হ্যাঁ, তো সেই জন্য ইট উইল বি আইডিয়াল স্পেসিফিক্যালি ফর সিটি ড্রাইভ। হাইওয়ে তো ভালো সার্ভিস দিয়েছে, এটা আমি বললাম। তো ইটস অল ওভার ইটস আ গুড এক্সপিরিয়েন্স ফর মি। আচ্ছা, আমি এবার এখানে স্পোর্টস থেকে নর্মাল মোডে দিই। হ্যাঁ, ওইটা টিপলে আবার টগল হয়ে যাবে। নর্মাল হয়ে গেল। ফির সার্ভিস সেন্টারের এক্সপিরিয়েন্স কেমন? সার্ভিস সেন্টার এক্সপিরিয়েন্স, একটাই সার্ভিস হয়েছে আমার এই 1000 কিলোমিটারের পর, যেটা খুব মানে খারাপ নয়, মানে নিয়ে গেছিল, মানে নিজেরাই তেল ফেল চেঞ্জ করে দিয়েছিল, খুব একটা টাইম লাগেনি। তো 10,000-এ বুঝতে পারবো কিরকম হয়। আর হ্যাঁ, গাড়ির একটা মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছিল ছোট, সেটা হচ্ছে গিয়ে মানে যেহেতু এটা একটু লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স না, তো সেই জন্য একবার একটা ডিভাইডারে আটকে গেছিল, আমি বুঝতে পারিনি। ওকে, তো সেই জন্য ওই ডিভাইডারে কি করে আটকালো? ওই টার্নিং নেওয়ার সময়। আচ্ছা, ওকে। পেছনের চাকা আটকে ছিল নাকি? পেছনের চাকাটা না, মানে মাঝখানের যে ইয়েটা, এই সরি, নিচে যে জায়গাটা থাকে, হামটা, ওই ডিফারেন্সিয়ালটা, হ্যাঁ ওইটা আটকে গেছিল, আটকে গিয়ে ওটা ভেঙে গেছিল। তখন আমাকে ওটাকে সার্ভিস সেন্টার দিতে হয়েছিল। তো 3-4 দিনের মধ্যেই দিদি, আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি বললাম আমাকে এই দিনের মধ্যে পজিটিভলি চাই, তো আমাকে মোটামুটি 3 দিনের মাথায় দিয়ে দিয়েছিল। ওকে, তো যেদিন দিয়েছি তারপরে একদিন ছিল, দিয়ে দিয়েছিল আমার, মানে আমি মোটামুটি আমার যাওয়াটা ডিলে হয়নি। ওকে, তো অসুবিধা হয়নি। ওকে, সার্ভিস এটা কোথায়? মুকেশ হুন্ডাইতেই দিয়েছিল না, বেঙ্গল হুন্ডাই। আমি যেহেতু বেঙ্গল হুন্ডাই থেকে নিয়েছিলাম। রাতে বেরিয়েছো? হ্যাঁ, রাতে তো বেরোই, রাতে হাইওয়েতে নাইট ড্রাইভ। হ্যাঁ নাইট ড্রাইভও করেছি। ওখানে হেডলাইটটা একটু কমজোরি লাগে আমারও সেটাই মানে বলার, আমার হেডলাইটটা একটু কমজোরি আছে, কিন্তু আমাকে অনেকে বলেছিল এলইডি লাগাতে, আমি ঠিক মানে ভরসা পাচ্ছি না, কারণ কি করতে কি করে দেবে, তারপর মানে বাই চান্স, তারপর ইন্স্যুরেন্স যদি, আমার ওয়ারেন্টি নেওয়া আছে তার উপর। ওটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, দেখবে তুমি। হ্যাঁ, যে গাড়িতে হেডলাইট লাগানো চেঞ্জ করা নিয়ে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমি এটুকুনি বলবো যে বাইরে থেকে যদি হেডলাইট লাগাও না, এবং তারপর যদি কোনো রকম প্রবলেম গাড়িতে দেখা যায় ইলেকট্রিক্যাল রিলেটেড, তাহলে সবার প্রথমে ওরা ইন্স্যুরেন্স ওয়ালা তো কাটার জন্য বসে আছে, ওয়ারেন্টি ওয়ালাও কাটার জন্য বসে আছে আমাদের, তো ওরা প্রথমেই বলে দেবে যে হেডলাইটটা চেঞ্জ করেছেন ওটার জন্য হয়েছে, এবং এই ঘটনা আগে হয়েওছে। হ্যাঁ, সেটাই। তো সেই আমি আফটার মার্কেট না খুব একটা মডিফিকেশন আমি পছন্দও করি না। আমি মনে করি আমি যেটা একদম ডিফল্ট স্টক ইন্ডেক্স থেকে নিচ্ছি স্টক, সেটাই থাকবে। মানে কসমেটিক চেঞ্জ ওকে, তাছাড়া আমি খুব একটা মানে পছন্দ করি না। মানে ইলেকট্রিক্যাল মডিফিকেশন খুব বেশি না করলেই ভালো হয়। সেটাই। সাসপেনশনটা একটু স্টিফ আছে অন্যান্য গাড়ির তুলনায়, যার জন্য জার্কিং হলে সেটা একটু মানে ফিল হয় গাড়ির মধ্যেও যেন যায়, কিন্তু গাড়ির এনভিএইচ ভালো। হ্যাঁ, এনভিএইচ সত্যি মানে এত মানে আমার যেটা মনে হচ্ছে যে ওই তখন স্পোর্টস মোডে ছিল, এবং স্পোর্টস মোডেই হয় ওটা। হ্যাঁ, আর অ্যাক্সিলারেটর টিপলে একটা ঘোঁ করে সাউন্ড হয়, কিন্তু সেই সাউন্ডটা একদম নেগলিজেবল, এবং বরং সেটা ভালো লাগে আমার মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম আওয়াজ হলে না একটা বেশ অ্যাড্রিনালিন রাশ টাইপের লাগে, যে বাহ আমার গাড়িটা তো বেশ নিল, হ্যাঁ আওয়াজ তো হলো, এরকম টাইপের ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি i20 আরো একটা কারণে নিলাম, মানে রাস্তায় গেলে একটা স্পোর্টি ফিল কিন্তু পাওয়া যায়। মানে ইনফ্যাক্ট মানে তুমি দেখবে i20 রাস্তা অতটা চলে না, কিন্তু যখন যায় মানে তখন একটা প্রেজেন্স কিন্তু থাকে, হ্যাঁ i20। হ্যাঁ, লোকে একবার দেখে যে i20 গাড়ি যাচ্ছে। ইনফ্যাক্ট এরকম একটা তোমার হয়েছে, আমি একদিন অফিসে যাচ্ছি নিউ টাউনে, আমার টিসিএস এর অফিস অ্যাকচুয়ালি আমার নিউ টাউনে, তো ওইখানে আমি যাচ্ছি, তো বর্ষাকাল আর কি। তো এবার সামহাউ কোইন্সিডেন্টলি 3 জন ড্রাইভার ওই রুটেই যাচ্ছিল, এবং 3 জনেরই i20 ইনক্লুডিং মি, আর কোইন্সিডেন্টলি 3 জনেরই রং সেম কালার, মানে এই ফিয়ারি রেড, ঠিক আছে। একজনেরটা হচ্ছে গিয়ে ডুয়াল। তো হঠাৎ দেখি বৃষ্টি পড়ছে, দেখি একজন পেছন থেকে আমাকে ডিপার্ট দিচ্ছে, তো কি বললো যে সাইডে যাবে, ঠিক আছে সাইড দিলাম। তো হঠাৎ দেখি ওর পেছন আরেকজন আসছে i20, বললাম ও আচ্ছা রেসিং করছে। এবার আমিও একটু তাহলে নেমে পড়ি রেসিং এর, 3 জনে তখন পুরো রেসিং হচ্ছে,
ওই বিশ্ব বাংলা রোডের ওপর, আচ্ছা খালি রাস্তা, বৃষ্টি পড়ছে, হ্যাঁ তো 60-র ওপর গেছিল স্পিড? হ্যাঁ গেছিল মানে চালান আসেনি তো? হ্যাঁ চালান এসছিল, সেটা আমি আপনাকে ওই রেসিং এই? হ্যাঁ না তখন নয়, চালান এসছিল তোমার, আমি একবার প্রথম যখন কেনা 2 দিন কি 3 দিনের মাথায় বন্ধুকে নিয়ে বেরিয়েছি, হ্যাঁ একটু টেস্ট ড্রাইভ করছি আর কি, কতটা পিক আপ উঠলে কিরকম হয়। তো ওই শাহপুরজির ওখানে আমি বেশ ভালো রাস্তা খালি ছিল, রবিবার দিন, মানে দেদার পিক আপে গাড়ি চালিয়েছি, ঠিক আছে। এবার আমি বুঝতেও পারিনি, এবার 80-র ওপরে গেছে, এবার ধরেছে, চালান পাঠিয়ে দিয়েছে। তো এইগুলো ছোট ছোট ইনসিডেন্টস আছে এই গাড়ি নিয়ে। প্রথমে হুন্ডাই ইয়ন ছিল, তো তারপরে তো আবার এই গাড়িটা নেওয়া হলো, হুন্ডাই i20। তো অন্য গাড়ির প্রতি কি মানে একটা হুন্ডাইয়ের প্রতি ফ্যাসিনেশন আছে? এরকম ফ্যাসিনেশন কিছু না, আমি তোমায় বললাম না, মানে আমি অনেক গাড়ি নিয়েছিলাম টেস্ট ড্রাইভে, হুন্ডাই i20 আমার মানে মাথাতেই ছিল না, মাথাতেই ছিল। আমি তো এটা ভাবিনি কখনো নেবো, কারণ আমার ওই যে একটা ওই ফিভারটা ছিল আমার মধ্যে, ওই এসইউভি ফিভার, ওই মাইক্রো এসইউভি ফিভার দাদা। দেখেছিলাম অনেকগুলো গাড়ি, কিন্তু আলটিমেটলি এখানটাই ভালো লেগে গেল। তো ওই আর কি কোইন্সিডেন্ট হতে পারে বা ডেস্টিনি, যেটা হবে। না ঠিক আছে, তবে আমি তো এটুকু দেখলাম যে তুমি তো টাটা পাঞ্চ নিতে চেয়েছিলে। বাট আমি টাটা পাঞ্চ আমি নিতেই চেয়েছিলাম ওটা, কিন্তু টাটা পাঞ্চের যেহেতু ওই এএমটিতে একটু ল্যাগ পেয়েছি, তাই একটু না ভালোই ল্যাগ পেয়েছো। এবার জানি না ওই গাড়িটার প্রবলেম ছিল না, হতে পারে সেই গাড়িটার হয়তো প্রবলেম ছিল। এবার মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য আমি ওটাই রিজেক্ট করেছি। টাটা পাঞ্চের আমি তো একটা রিভিউ আছেও, তাতে আমি খালি ম্যানুয়াল ট্রান্সমিশনটা চালিয়েছিলাম, ওতে আমার কিন্তু সেরকম ল্যাগিং লাগেনি। যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশনে একটু আরপিএমটা বাড়িয়ে নিয়ে যদি গিয়ার শিফট করা হয় তাহলে হয়তো বেটার হয়। সেটা ম্যানুয়াল ট্রান্সমিশনে সেই অ্যাডভান্টেজটা আমি পেয়েছিলাম। আদারওয়াইজ ম্যানুয়াল ট্রান্সমিশন চালাইনি, আমি তো চালিয়েছিলাম এএমটিটা। এবার এএমটির ট্রান্সমিশনে হয়তো সেইটা ওরা রিফাইন করতে পারেনি। হ্যাঁ, আর এই যে তুমি সিভিটি চালাচ্ছ, এরপর ট্রিপটনিক মোডে আর তুমি চালাও? হ্যাঁ, 1-2 বার চালিয়েছি ট্রিপটনিক মোডে। ওই যেটা বললাম তোমায়, মোটামুটি ওই 8 অবধি গিয়ার ওঠে। আচ্ছা, 8 অবধি গিয়ার ওঠে ওটাতে। এবং টিপটনিক মোডে চালালে মোটামুটি নর্মাল মোডেও পিক আপটা ওঠে। আচ্ছা, যেটা সিভিটি মোডে হয়তো অতটা মানে একটু ল্যাগিং করে। বাট আমি বলবো ল্যাগিংটাও অতটা করে না, একবার পিক আপটা যদি নিয়ে নেয় না, ইউ ক্যান ইজিলি ওভারটেক অ্যান্ড অল। তো হ্যাঁ, এবার ওই ল্যাগিং ফ্যাগিং এর ব্যাপারগুলো কাটাতে গেলে যেমন যেটা হয়েছে ওই অয়নের ক্ষেত্রে, ও যখনই পিক আপটা বাড়াতে গেছে, সরি পিক আপ বাড়াতে যায়নি, মানে যখনই ওই স্পোর্টস মোডে যায় তখন ওই 7-8 মতো মাইলেজ দিয়ে দেয়। আচ্ছা, একটা প্রবলেম ওই মাইলেজ। হ্যাঁ, ওই মাইলেজটা তো একটু কম্প্রোমাইজ তখন হয়ে যাবে না মাইলেজে। ফ্রমস্টার মাইলেজ ভালো দিচ্ছিল, কিন্তু ওই যে বললাম মানে আমার ওটার মানে ওই জিনিসগুলো ভালো লাগেনি। ইনফ্যাক্ট ব্যালেনোর মাইলেজও খুব ভালো দেয়। হ্যাঁ, ব্যালেনোর মাইলেজও ভালো দেয়। কে ছিল, দেবক্রান্তি ছিল মনে হয়, দেবক্রান্তির গাড়িতে মাইলেজ 20, 21, 22 মতো পেয়েছে, এরকম বলেছিল। তার ব্যালেনোটা অনেকেই এখন চালাচ্ছে, তা আমি দেখলাম ঠিক আছে, এবার i20টা আমাকে ব্যালেনোটা বলেছিল, আমি বললাম না ব্যালেনো নেবো না, কারণ ব্যালেনোটা আমার সত্যি কথা বলতে মানে এমনি ঠিক আছে, যেহেতু ওটা টয়োটার মতো ওই গ্ল্যান্সার মতন আছে আবার দেখতে, তো লুকসটা একটুখানি ওখানে শেয়ার্ড হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওটা আমি একটুখানি অতটা একটা ইউনিক ব্যাপার নেই ওটাতে। তো এই জন্য আর কি সব দিক দিয়ে আমি বলে এটাই ঠিক আছে ভাই, আর বেশি দেখবো না, আবার দেখলে কনফিউজড হয়ে যাব, তারপর বিয়েটাই হবে না। আলটিমেটলি সৌভিকের বিয়ে হলো i20 সিভিটির সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা এরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন। বাই সৌভিক। বাই। আর ওকেও থ্যাংক ইউ আমার তরফ থেকে আসার জন্য এতটা দূর ম্যাডক স্কোয়ারে আমার কাছে, আর গাড়িটা রিভিউ করার জন্য। সত্যি মানে গাড়ি নিয়ে চর্চা উঠতে আমার নিজেরও ভালো লাগে, আর এরকম মানে বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হলো দেবদার সাথে, বেশ ভালো একটা টাইম, গল্প করে সময়ও কেটে যায়। ঠিক আছে, বাই।